আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশ আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সারা বিশ্ব থেকে আস্তে আস্তে কেন জানি তাদের জালের মতো তারা আস্তে আস্তে আটকিয়ে যাচ্ছেন। আর এই আটকিয়ে যাওয়ার পেছনে যারা কাজ করছেন সেই কাজগুলো এখন আমাদের কাছে যাদের কার্যক্রমগুলো দৃশ্যমান তার মধ্যে রয়েছে ভারতের কার্যক্রম এবং রয়েছে এই ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের পরে রয়েছে যুক্তরাষ্ট্রের কার্যক্রম। এখন ভারত এই এক প্রকার ঠান্ডা মাথায় এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার তাদেরকে ঠান্ডা মাথায় তাদের সাথে এক প্রকার খেলে যাচ্ছে, সেটি কিন্তু আমাদের কাছে এখন দৃশ্যমান হচ্ছে। তার ভিতরে আমরা যদি এর প্রমাণস্বরূপ দেখতে চাই তাহলে যে বিষয়টি আমাদের সামনে চলে আসে সেটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতেই আমরা কিন্তু দেখেছিলাম যে ভারতকে এক প্রকার পাত্তা না দেওয়ার মতো পরিবেশ ছিল তখন। কিন্তু দিন যত যেতে থাকলো আমরা দেখলাম যে আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস তিনি কিন্তু এক পর্যায়ে বলে ফেললেন যে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে যে ভারতের সাথে বন্ধুত্ব না রেখে বা ভারত বাংলাদেশের বন্ধুত্ব না রেখে কোনো উপায় নেই। কিন্তু তার এই কথাই কি ভারত ভালোভাবে নিয়েছে? বন্ধুত্বের দরজা খুলে কি তাকে গ্রহণ করেছে? তাহলে আমরা দেখব যে না, গ্রহণ করেনি। কি করেছে? ভারত কিন্তু আবার তাদের এই নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু তারা বলে দিয়েছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা এই বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। এখন আবার ভারতের সেনা প্রধানের কথায়ও কিন্তু সেই কথাই আমরা শুনতে পেয়েছি। এখন এই স্বাভাবিক না হলেও অস্বাভাবিক কী কী রয়েছে ভারতের সাথে? ভিসা নিষেধাজ্ঞা কিংবা এই বাংলাদেশ ভারতের সীমান্তে ভারতের যে যুদ্ধ মহড়া, এই ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা, সেইগুলোই কিন্তু এই বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নেই সেটি আমাদেরকে জানান দেয়। এখন ভারত এই অন্তর্বর্তী সরকার আসার প্রায় ৮ মাস চলতে যাচ্ছে। এই ৮ মাসে ভারতের দিক থেকেই বেশি এই লোকসানের যে বিষয়টা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি বা বিভিন্ন বিশিষ্ট জনের আলোচনায় কিন্তু সেটি আমাদের সামনে চলে এসেছে। তাহলে এই যে বিশাল এক লস ভারত স্বীকার করে নিল বা মেনে নিল, তারপরও এই ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে তারা সুসম্পর্ক গড়ল না, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এর কারণ হিসাবে আমরা এতদিন যেই কথাগুলো ভারতের গণমাধ্যম বা ভারতের বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে শুনতে পেয়েছি, সেই কথাগুলো আবার এখন বাস্তবতায় রূপ নিচ্ছে। কীভাবে রূপ নিচ্ছে? আমরা দেখেছি তারা বলেছে যে এই ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল তিনি কাজ করে যাচ্ছেন। এই কাজেরকে আরও বেগবান করতে সহায়তা করবে বা এই কাজের সাথে একমত পোষণ করবে, সেটি থাকবে আমেরিকার গোয়েন্দা সংস্থা। এবং আমরা দেখলাম যে আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড এবং এই ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল তারা কিন্তু বৈঠক করেছে। বৈঠকের পরেই কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড তিনি কিন্তু
এনডিটিভিকে সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে সেই উদ্বেগের কথা কিন্তু প্রকাশ করেছে। সেই উদ্বেগের পিছনে রয়েছে তুলসী গাবাট। তিনি আবার এই যেই কারণে উদ্বেগ দেখিয়েছেন তার একটি প্রধান কারণ রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের বিভিন্ন বিষয় রয়েছে জঙ্গি কার্যক্রম। এখন জঙ্গি কার্যক্রমের ভিতরে রয়েছে এই হিজবুত তাহরির মতো সংগঠনের কার্যক্রম, রয়েছে জেল থেকে পালিয়ে যাওয়া বিভিন্ন জঙ্গিদের কার্যক্রম, এবং যেটিকে এখন আমরা যদি আমেরিকা বাংলাদেশকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে, ভারত কোন দৃষ্টিকোণ থেকে দেখছে, তাহলে তারা বাংলাদেশে যে জঙ্গিদের উত্থান হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে দেখছে। তারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছে? তারা দেখছে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে দেখছে। আর এই দৃষ্টিকোণ দেখলে কি হয়? এই দৃষ্টিকোণ থেকে দেখেই কিন্তু এই আমেরিকা, ভারত তারা উদ্বেগ প্রকাশ করেছে। এখন এই উদ্বেগ প্রকাশ করলে কি হয়? আসে বিভিন্ন নিষেধাজ্ঞা। এখন আসেন যে ভারত ঠান্ডা মাথায় যে এটি নিয়ে খেলছেন তার কয়েকটি প্রমাণও আপনাদেরকে আমরা দেই। আমরা দেখেছি যে এই অন্তর্বর্তী সরকার আসার পরেই পাকিস্তানের সাথে একটি সম্পর্কর যে সুসম্পর্কের একটি নিদর্শন তাদের সাথে আমরা কিন্তু দেখেছি। তার ভিতরে রয়েছে যে পাকিস্তানে তারা বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দেওয়া, পাকিস্তান ফ্লাইট চালু করা। কিন্তু পাকিস্তানের যে পরিস্থিতি, যেইখানে প্রতিদিন চলে হামলা, যেইখানে প্রতিদিন চলে নানান ঘটনা, সেইখানে এখন বাংলাদেশ থেকে পাকিস্তানে ভিসা ফ্রি করলেই যে কেউ যেতে ইচ্ছুক এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। অন্য দিক থেকে যেই পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে এক প্রকার ভারতের সাথে ভারত যদি সহযোগিতায় হাত বাড়িয়ে নাও দেয়, তাদের সাথে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ভারতের সাথে সম্পর্ক ভালো জায়গায় নাও থাকে, তাহলে পাকিস্তানের সাথে সেটি দিয়ে পুষিয়ে দিবে এমনটি ভাবা গেলেও সেই জায়গায় এখন দেখেন কি হয়েছে। পাকিস্তান নিজেই আক্রান্ত। কিভাবে আক্রান্ত? বেলুচিস্তান একের পর এক ঘটনা ঘটছে, ট্রেন ডাকাতি সহ, এবং সেইখানে তারা চায় স্বাধীনতা। আবার এই পাকিস্তানের সাথে যে তাদের প্রতিবেশী আফগানিস্তান কিন্তু নানা এক প্রকার যুদ্ধ চলছে তাদের ভিতরে, এমন কিন্তু আমরা দেখছি প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিনেই হামলা দেখছি। এখন এই ঘটনাগুলোতে আবার পাকিস্তান এই ভারতকেই দায়ী করছে। তাহলে ভারত ঠান্ডা মাথায় খেলে দিচ্ছে। এবং এর পরেই কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা সহযোগিতা করবে তাদের এই এখন নানা সমস্যায় তারা জর্জরিত হয়ে গেছে। অর্থাৎ নিজের গায়ে ব্যথা অন্যের গায়ে মলম কিভাবে লাগাতে আসবে পাকিস্তান। এরপরে যেটি রয়েছে আমাদের প্রতিবেশী মায়ানমার, সেইখানে আরাকান আর্মি বাংলাদেশের 270 কিলোমিটারের জায়গায় তাদের এখন এক প্রকার সীমান্তে তাদের দখলে। সেই জায়গায় আবার তারা আমাদের দেশের এই জেলেদেরকে ধরে নিয়ে যায়, আমাদের দেশে জাহাজ চলতে দেয় না। আগে মুক্তিপণ নিয়ে তারা ছেড়ে দিল, কিন্তু এবার মুক্তিপণের পাশাপাশি তারা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর অবস্থান, তাদের ক্যাম্প সহ বিভিন্ন তথ্য চায়। অর্থাৎ উদ্দেশ্য ভিন্ন রয়েছে। এই আরাকান আর্মিকে আবার যে এই সামরিক জান্তাদের সাথে যে রয়েছে, যারা সরকার ছিল বা আছে, সেই সামরিক জান্তাকে হটানোর জন্য এই আরাকান আর্মিকে যে ভারত সহায়তা দিয়ে যাচ্ছে সেই অভিযোগও রয়েছে। তাহলে এই যে আবার ভারত নিজে সীমান্তে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, অত্যাধুনিক সরঞ্জাম, ট্যাঙ্ক সহ এনে হাজির রেখেছে। অর্থাৎ বাংলাদেশকে নিয়ে যে তারা ঠান্ডা মাথায় ভারত খেলে যাচ্ছে সেই প্রমাণ কিন্তু এই জায়গাগুলো থেকে পাওয়া যায়। আর এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয় যে ভারতের সাথে সুসম্পর্ক আছে এবং না রেখে উপায় নেই, কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু তার
এক সাথে তাল মেলানো হচ্ছে না। ভারত এই যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই জায়গা থেকে কিন্তু তারা সরে আসছে না। তারা সরে আসবে, নির্বাচিত সরকার আসলে এই সম্পর্ক তারা মানবে। তারা লোকসানের কবলে পড়ে যাচ্ছে, লোকসান মেনে নিচ্ছে, তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মেনে নিচ্ছে না। ফলশ্রুতিতে তা আবার এই যে তুলসী গাবাট যে বাংলাদেশ নিয়ে যে উদ্বেগের কথা জানিয়েছে, এটি কিন্তু তুলসী গাবাট জানানো মানেই তো যুক্তরাষ্ট্র জানানো। আর এটিতে যে সরকারের ভিত নড়ে গিয়েছে বা সরকার নড়ে চড়ে বসেছে, তার প্রমাণ কিন্তু আবার সরকারও কিন্তু এর বিষয়ে অন্তর্বর্তী সরকার পাল্টা বিবৃতিও দিয়েছে। প্রশ্নটা হলো, এই যে যুক্তরাষ্ট্র, ভারত সহ যে আস্তে আস্তে জাল গুছিয়ে নেওয়া হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে টার্গেট করে, সেটি কিন্তু এখন আমরা এক প্রকার আমাদের কাছে দৃশ্যমান। এবং ভারতের মিডিয়াগুলো যেই কথাগুলো বলতো সেইগুলো কিন্তু আস্তে আস্তে ফলে যাচ্ছে কিভাবে আমরা সেটি কিন্তু আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছি যে কোনো কিছু ঘটার আগে যেই কাজগুলো আসলে করতে হয় সেইগুলো এই যে এখন বাংলাদেশ নিয়ে যে এই বাংলাদেশ প্রসঙ্গ যেইখানে ছিল এই অজিত দোভাল এবং এই তুলসী গাবাটের বৈঠকে, সেই জায়গায় কিন্তু এখন এই বৈঠকের পরেই কিন্তু আবার এই যে এই বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আবার সেই যুক্তরাষ্ট্র কিন্তু এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে মিত্র হিসাবে বিবেচিত পাকিস্তান, তাদেরকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। এমনকি পাকিস্তানের কূটনৈতিকের এই ভিসা পাসপোর্ট সব থাকার পরও এয়ারপোর্ট থেকে তাকে এই বিদায় করে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এ দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে ঘটনা কোন দিকে যাচ্ছে। এখন রয়েছে এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে চীন। সেই জায়গা থেকে আবার আমরা যেই বিষয়টি এখন দেখতে পাচ্ছি যে চীনকে আবার এই যুদ্ধের জন্য প্রস্তুত আছি বলে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই এখন এই যে যুক্তরাষ্ট্র টার্গেট চীনকে কেন টার্গেট? চীনের সাথে যুক্তরাষ্ট্রের দা কুমড়ার সম্পর্ক, সেই জায়গায় যদি চীনের সাথে যুক্তরাষ্ট্র তার আধিপত্য দেখাতে চায় তাহলে ভারতকে মিত্র হিসাবে রাখতেই হবে। আর ভারতকে মিত্র হিসাবে রাখতে চাইলে যে এই হাসনাত আবদুল্লারা যেই অভিযোগটি করে আসছিল যে বাংলাদেশকে আমেরিকা ভারতের চোখ দিয়ে দেখছে, সেটি না দেখে সরাসরি দেখুক। অর্থাৎ তাহলে যদি চীনকে আমেরিকা এই এই চোখ রাঙাতে চায় তাহলে কিন্তু ভারতকে লাগবে। আর ভারতকে লাগতে হলে ভারত আবার বসে রয়েছে যে আমেরিকা ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখতে হবে। আর সেই সমীকরণ কিন্তু আমাদেরকে মিলিয়ে দিয়েছে আমেরিকা বসে, যে ডোনাল্ড ট্রাম্প আর মোদির বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বাংলাদেশ প্রসঙ্গ আসলেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে এই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিয়েছি। যদিও এই বিষয়টিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা ভিন্নভাবেও এটিকে উপস্থাপন করেছিল, যা আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই প্রতীয়মান হয়েছে। এখন প্রশ্নটা হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসার পরেই কিন্তু আবার দেখেন যে ভারত এই বিভিন্ন সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যায়। আবার বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে বাধা দেয়, ভারত আবার সেখান থেকে চলে যায়, আবার বেড়া দিতে আসে অন্য জায়গায়। এখন প্রশ্নটা হলো যে এর পেছনেও কি ভারতের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা? কেননা ভারতকে আমরা যখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখি, তখন দেখি খুব শক্ত অবস্থানেই তারা কথা বলে এবং আচরণটাও খুব শক্ত অবস্থানেই রয়েছে। কিন্তু কাঁটাতারের বেড়ায় যখন বিজেপি এবং বাংলাদেশের বাসিন্দারা গিয়ে বাধা প্রদান করে, তখন আমরা ভারতের যারা আবার সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদের অবস্থানটি কিন্তু দেখতে পাই যে তারা ঠান্ডা পরিবেশেই থাকে। এখন প্রশ্নটা হলো যে কিন্তু তারা কয়েকদিন পর পরেই এই কাঁটাতারের বেড়া আবার দিতে যায়। এখন এইটার পিছনে কি বাংলাদেশকে তারা কোনোভাবে ব্যস্ত রাখছে?
যা দিয়ে এইগুলো দিয়ে ব্যস্ত রাখে, আর পেছনে অন্য কোনো তাদের যে পরিকল্পনা যেগুলো রয়েছে বাংলাদেশ থেকে সেইগুলোই কি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে? বিষয়টি কি এমন? নাকি তারা এইগুলো দিয়ে বাংলাদেশের সক্ষমতা দেখতে চায়, বা বাংলাদেশ আসলে কোন অবস্থানে রয়েছে ভারতের বিষয়ে, সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার যে বলে যে সুসম্পর্ক না রেখে বা সম্পর্ক না রেখে, ভালো সম্পর্ক না রেখে কোনো উপায় নেই, সেটিই কি সত্য? নাকি তারা এই ভারতের সাথে বাংলাদেশের যে আমাদের এক যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে সীমান্তে আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা বুক দেখাবে, পিঠ দেখাবে না, সেই কথাগুলোই কতটুকু বাস্তবতা রয়েছে, বা কি অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, সেটি কি তারা মেপে ঝেপে নেয় নাকি বিষয়টি, এমনটিও কিন্তু অনেক বিশ্লেষকই মনে করে। কারণ এইটি দিয়ে তারা হয়তো বাংলাদেশকে ব্যস্তও রাখে, এটিও অনেক বিশ্লেষক মনে করে। এখন প্রশ্নটা হলো যে ভারত এই যে এতদিনের নিষেধাজ্ঞা দিয়ে রাখার পরও যে তারা স্বাভাবিক পর্যায়ে আসছে না, এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক স্থাপন করবে না, যেই কথা তারা বলে যাচ্ছে, সেটিতে তাদের যে অনেক লোকসান হয়ে যাচ্ছে, সেটিও যে তারা মেনে নিচ্ছে, এ দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে বাংলাদেশে যেই পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশে যে জঙ্গিবাদের যে উত্থান হয়েছে, জেল থেকে জঙ্গিরা যে পালিয়ে গিয়েছে, সেইগুলোর বিষয়ে যে ব্যবস্থা নিতে হবে বা নিবে, সেই ব্যবস্থা নেওয়ার আস্তে 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 যেরকম জালের চারিদিকে দিয়ে আটকে দেওয়া হয়, এই আস্তে আস্তে কি মূলত ভারত সেই দিকেই যাচ্ছে? বিষয়টি এখন কিন্তু সেই তেমনই মনে হচ্ছে যে আস্তে আস্তে সব এই আটকে দিচ্ছে। কারণ বাংলাদেশের বিষয় নিয়ে পাকিস্তানের যে এক প্রকার তৎপরতা আমরা দেখেছি, তার দেশে নিজ দেশেই যখন এখন তারা নানান ঝামেলার ভিতরে পড়ে গিয়েছে, তখন কিন্তু সেই পাকিস্তানের সেই তৎপরতা যে কমে এসেছে, সেটি কিন্তু এখন দৃশ্যমান। তো ভারত এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মুহাম্মদ ইউনূসদেরকে নিয়ে যে এক প্রকার ঠান্ডা মাথায় খেলে যাচ্ছে, সেটি কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে এই সাধারণ মানুষের কাছে। এখন এই খেলাটা কোথায় গিয়ে শেষ হয়, আর সেটি এই যুক্তরাষ্ট্র আবার কি কোন অবস্থান নেয় বাংলাদেশ নিয়ে, সেটি দেখার বিষয়, এবং বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কতটা ভারতের চোখ দিয়ে দেখে, সেটিও এখন দেখার বিষয়। আর এই দেখার ভেতরে আবার শেখ হাসিনা যদি এই সব তৎপরতায় অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টা বেজে যায়, তাহলে যে নিশ্চিতভাবেই আবার শেখ হাসিনা এই বাংলাদেশে আসবে, এবং শেখ হাসিনাই যে আবার প্রধানমন্ত্রী হিসাবেই দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করতে পারে, এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কেননা আমাদের যে রাষ্ট্রপতি, আমাদের যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগের তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। অতএব শেখ হাসিনাও যে এসে আবার এই ইউনূস সরকারদের যে গংদের যে পতন হয়ে যেতে পারে, আবার এই শেখ হাসিনাও যে আবার এই বাংলাদেশে এসে আবার তিনি তার এই প্রধানমন্ত্রী হিসাবেই যে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, এটিও কিন্তু এখন আর এই অস্বাভাবিক বিষয় হিসাবে মানুষ মনে করছে না। কেননা এতদিন এই ভারতীয় ইউটিউবারদের কথা শুনে, তাদের গণমাধ্যমের কথা শুনে মানুষ এটিকে অবাস্তব মনে করত, কিন্তু সেটি যে এখন আস্তে আস্তে বাস্তবতার দিকে যাচ্ছে, তেমন প্রমাণেই কিন্তু এই যে অজিত দোভালের আর এই তুলসী গাবার্ডের বৈঠকের পর তুলসী গাবার্ড যে বাংলাদেশ নিয়ে উদ্বেগের প্রসঙ্গ জানিয়েছেন, সেটি কিন্তু আমাদেরকে সেই জানান দেয়। এখন সেটি কোথায় গিয়ে শেষ হয়, সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।